মেইলটিতে আমি সরাসরি চলে যাচ্ছি। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। রতন ভাই, ঘটনার শুরুতে আপনি সহ ভোরবেলার সকল শ্রোতাদের আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমার বন্ধু শাকিলের কাছ থেকে সংগ্রহ করা। ভালো লাগলে ভোরবেলায় প্রচার করার অনুরোধ রইল। আমি জাহিদুল ইসলাম বরকত, আমার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িসার থিরোপাড়া গ্রামে। আমি একজন ইতালি প্রবাসী, তাই আমি চাই আমার মেইলটি আপনি পড়ে শোনান। রতন ভাই এর আগে আমার আরো 5টি ঘটনা পাঠিয়েছিলাম। সৌভাগ্যবশত আমার সবগুলো ঘটনাই ভোরবেলায় প্রচার করার জন্য আপনি সহ রেডিও সারাবেলার সকল কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। চাকরির সুবাদে আমার বন্ধু শাকিল এখন চট্টগ্রামে অবস্থান করছে। ঘটনাটি শাকিল ও চট্টগ্রামের স্থানীয় একজনের কাছ থেকে শুনেছে। যাই হোক, ঘটনাটি শাকিলের মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি। শাকিলের শর্ত অনুযায়ী ঘটনার সম্পৃক্ত ওই ব্যক্তিটির আসল নাম শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার না করার অনুরোধ করছি, তাই আমি তার ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনার সময়কাল 1990-এর পরের। ঘটনাটি চট্টগ্রামের কোন এক মফস্বল গ্রামের। সে সময় মানুষের অভাব অনটন এতটাই বেশি ছিল, তাই গ্রাম অঞ্চলে মোটামুটি চুরির প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছিল। বিভিন্ন লোকজন বিভিন্নভাবে চুরি করতে থাকে। সেরকমই মন্টু মিয়া নামের একজন দুধর্ষ সাহসী ব্যক্তি মৃত মানুষের কাফনের কাপড় চুরি করতে থাকে। তার চুরিকৃত সেই কাপড় বাজারের কাফন বিক্রেতার দোকানে তিনি সস্তা দামে বিক্রি করতেন, আর সেই লাশের কাফন বিক্রেতা সেই কাপড়গুলো পরবর্তীকালে চড়া দামে বিক্রি করত। এভাবেই চলতে থাকে মন্টু মিয়ার কাফন চুরি। তবে তার চুরির ধরনটা ছিল অন্যরকম। সেদিনের বেলা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষের মৃত্যুর খবর নিত এবং তিনি সেই মৃত মানুষের জানাজায় শরীক হয়ে তাকে কোথায় দাফন করা হয়েছে সেসবও দেখে আসতো খুব স্বাভাবিকভাবেই। পরে রাতের আধারে সেই কবর থেকে লাশ তুলে কাফনের কাপড় চুরি করে নিয়ে আসতো সে। ঠিক এভাবেই চলতে থাকে কাফন চুরি। তবে সে এরকমই বেশ কয়েকটা কাফন চুরি করার পর গ্রামের লোকজন ব্যাপারটা আমলে নেয়, আর এই চোর ধরার জন্য রাতের বেলা নতুন কবরের পাশে পাহারা দেওয়া শুরু করে এবং একটা সময় তারা মন্টু মিয়াকে কোনো একদিন হাতে নাতে ধরে ফেলে এবং এই নেককারজনক কাজের জন্য তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। আর তখন থেকেই সে হয়ে যায় মন্টু চোরা। মন্টু চোরা তার গ্রাম থেকে বিতাড়িত হয়ে তার নিজ গ্রাম থেকে 4-5 কিলোমিটার দূরে তার শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানেও কিছুদিন পর এই একই ঘটনা করতে থাকে, অর্থাৎ কাফনের কাপড় চুরি। আসল ঘটনার দিন সকালবেলা তার শ্বশুর বাড়ির পাশের এলাকায় একটা মৃতের ঘটনা ঘটে। যথারীতি মন্টু মিয়া লাশের জানাজায় শরীক হয় এবং লাশের কবর দেখে আসে। ঠিক সেদিন রাতের বেলা সেই গ্রামে সেই কবরের পাশে কাফন চুরি করতে চলে যায়। কিন্তু মন্টু চোরা জানতো না এই ব্যক্তিটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাতুল ভাই, আপনি হয়তো জেনে থাকবেন, আত্মহত্যা করা লাশ দাফনের ক্ষেত্রে ইসলামে আলাদা কিছু বিধান রয়েছে। যেমন আত্মহত্যা করা লাশ মূল কবরস্থানের বাইরে কবর দেওয়ার বিধান। সুতরাং গ্রামের লোকজনও সেই বিধান মেনে লাশটি কবরস্থান থেকে কিছুটা বাইরে দাফন করে। এই ব্যাপারটি মন্টু মিয়া বুঝতে পারেনি। সে অন্য সব স্বাভাবিক লাশ ভেবেই চুরি করতে চলে যায় সেখানে। ঘটনার দিন রাতের বেলা চাঁদের আলো বেশ স্পষ্টই ছিল, চারিদিকে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। মন্টু মিয়া তার প্রয়োজনীয় যন্ত্রপাতি সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে সেই কবরের পাশে গিয়ে থামে। চাঁদনি রাত, আশেপাশে সে সবকিছু ভালোভাবে দেখে কবর খুঁড়তে শুরু করে। কবর খুঁড়তে খুঁড়তে সে মাটিগুলি সব সরিয়ে ফেলে। এরপর বাঁশের চালিগুলি সরায়। বাঁশের চালিগুলো সরাতেই চাঁদের আলো গিয়ে পড়ে সেই লাশের কাফনের ওপর। এবার সে নির্দ্বিধায় লাশের গায়ে থাকা কাফন খুলতে শুরু করে। রাতুল ভাই, আমরা সবাই জানি মুসলিম পুরুষদের কাফনের কাপড় 3টা পার্ট থাকে। সে প্রথম এবং দ্বিতীয় পার্ট খুলে তৃতীয় পার্ট যখন খুলতে শুরু করে, ঠিক তখনই শুয়ে থাকা লাশটি তার হাত ধরে ফেলে। আর ঠিক তখনই ভয়ঙ্কর এবং মোটা কণ্ঠে লাশটি বলে ওঠে, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ কিভাবে তুই এখান থেকে বাড়িতে ফিরিস আমি তা দেখব। এতদিন অনেক মানুষের কাফন চুরি করেছিস, আজ আমি তোর জীবন চুরি করব। এই বলে মন্টু মিয়াকে নিয়ে মাটিতে শুয়ে থাকা লাশটি দাঁড়িয়ে যায়। মন্টু মিয়া অনেক চেষ্টা করেও তার গলা দিয়ে কোন শব্দ বের করতে পারছে না। একটা সময়
মন্টু মিয়া তার জানা কয়েকটি সূরা মনে করে দাঁড়িয়ে থাকা লাশের গায়ে ফু দেয়। ফু দিতেই মনে হলো তাকে ধরে থাকা লাশটির হাত খুলে গেছে। এবার সে কবর থেকে উঠে দৌড় দেওয়া শুরু করলো। ঠিক তখনই সে খেয়াল করলো তার সামনে 4 জন ব্যক্তি শূন্যে ভাসতে ভাসতে তার দিকে ধেয়ে আসছে। এ দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে মন্টু চোরা সেখানেই দাঁড়িয়ে যায়। তার মনে হচ্ছে তার পাগুলি যেন মাটির সাথে আটকে গেছে। রাতুল ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, যে লোকটির পেশায় ছিল লাশের কাফন চুরি করা, আর কতটা সাহসী হলে এই চুরির কাজগুলো সে বছরের পর বছর করে আসছে, অথচ কতটা ভয় পেলে সে লোকটি আজ সামনে কোনো শক্তি পাচ্ছে না। যাই হোক, মন্টু মিয়া এবার দেখে তার দিকে ধেয়ে আসা ব্যক্তিগুলো তার থেকে 15 থেকে 20 গজ সামনে এসে থেমে যায়। আর 4 জন ব্যক্তি একই সময়ে একই কণ্ঠে অট্টহাসি দিয়ে বলে ওঠে, তুই কি ভেবেছিলি এত সহজে এখান থেকে বেঁচে ফিরবি? তোকে এত সহজে আমরা ছাড়বো না, তুই আমাদের সাথে অন্যায় করেছিস। এই বলে আবারও মন্টু মিয়ার দিকে 4 জন ব্যক্তি এগোতে থাকে। আস্তে আস্তে তারা তার সামনে এসে আবারও থেমে যায় এবং আবারও একই কথা বলে ওঠে, দেখ তো আমাদের চিনতে পারিস কিনা। মন্টু মিয়া এবার ভালো করে তাকিয়ে তাদের চেনার চেষ্টা করে, কিন্তু চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পায় একটা ব্যক্তির শরীরেও কোনো কাপড় নেই, আর কারো মুখে ঠিক মতো মাংস নেই। সবার শরীরেই যেন অর্ধগলিত আর চোখবিহীন। সবার শরীর থেকেই মাংস পচা একটা উৎকট গন্ধ বেরোচ্ছে। মন্টু মিয়া মাথা নেড়ে তাদের বোঝায়, আমি আপনাদের চিনি না। প্রত্যুত্তরে অর্ধগলিত ব্যক্তিরা বলে ওঠে, এর আগে সবশেষ যে 4টি কবর থেকে তুই কাফন চুরি করেছিলি, আমরা সেই কবরের বাসিন্দা। এই বলে 4টি লাশ কান্না শুরু করে দেয়। মন্টু মিয়া এবার প্রায় নিশ্চিত যে আজ তার মৃত্যু অনিবার্য। মন্টু মিয়া অনেক চেষ্টা করছিল দোয়া বা সূরা পড়ার জন্য, কিন্তু সেই সময় সে একটা সূরাও মনে করতে পারছে না, এমনকি বিসমিল্লাহ শব্দটিও সে যেন ভুলে গেছে সে সময়। এবার লাশগুলি কান্না থামিয়ে তার উদ্দেশ্যে বলতে থাকে, তোকে আজ একটি ভয়াবহ মৃত্যু উপহার দেব আমরা। এই বলে মাংসহীন অর্ধগলিত লাশগুলি তার হাত পা চেপে ধরে মাটিতে শুয়ে দেয়। তার পা ধরে টানতে থাকে সেই খুঁড়ে রাখা কবরটির দিকে। এবার মন্টু মিয়ার মনে হচ্ছে তার সমস্ত শরীর অবশ হয়ে গেছে। সে এখন আত্মরক্ষার শক্তিটিও হারিয়ে ফেলেছে। একটা বারের জন্য সে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারছে না। একটা সময় তাকে টানতে টানতে সামনে সেই কবরের সামনে নিয়ে আসে। মন্টু মিয়া কবরের ভিতর তাকিয়ে দেখে সেই কবরের ভিতরের একটি মাথাহীন লাশ বসে আছে। লাশের পাশেই মাথাটি পড়ে আছে। মন্টু মিয়া তাকিয়ে দেখে কাটা মাথাটি হেসেই যাচ্ছে। কিভাবে কি হচ্ছে মন্টু মিয়া কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে তাকে টেনে আনা লাশগুলির মধ্যে একটি লাশ বলে ওঠে, ওর সূরা পড়ার ক্ষমতা শেষ, যা করার তাড়াতাড়ি করেন। এই কথা বলে লাশগুলো কিসের ইঙ্গিত করলো মন্টু মিয়া সেটাও বুঝতে পারছে না। রাতুল ভাই, মজার বিষয় হচ্ছে এত কিছুর পরও মন্টু মিয়া একবারও অজ্ঞান হয়নি। সে কানে সবকিছুই শুনছে, কিন্তু মুখ দিয়ে একটি কথাও বলতে পারছে না। যাই হোক, একটা সময় কবরে বসে থাকা মাথাহীন লাশটি মন্টু মিয়াকে টান দিয়ে কবরে ফেলে দেয়। আর মন্টু মিয়ার বুকে বসে সেই মাথাহীন লাশটি। মন্টু মিয়ার মনে হলো লাশের মাথার কাটা অংশ থেকে তাজা রক্ত পড়ে তার সমস্ত শরীর ভিজে যাচ্ছে, আর রক্ত থেকে পচা গন্ধ ভেসে আসছে। একটা সময় লাশটি মন্টু মিয়ার গলা চেপে ধরে মাটিতে গেড়ে ফেলার চেষ্টা করে। এমনই ভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় এবং তার কিছু সময় পর একেবারে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কোথাও সেই মাথাহীন লাশ নেই, তার গলায় চেপে ধরা হাতটিও নেই, এবং তার শরীরে খেয়াল করলো শক্তি ফিরে এসেছে। সে ভালোভাবে খেয়াল করলো কবরস্থানের পাশের মসজিদ থেকে খালি গলায় ফজরের আজান ভেসে আসছে। সময়টা 1990 দশকের হওয়ায় সে সময় মসজিদে কোনো মাইক ছিল না। মন্টু মিয়া নিচে তাকিয়ে দেখে সেই কবরের লাশের উপরে শুয়ে আছে। মন্টু মিয়া কবর থেকে উঠে খুঁড়ে রাখা মাটিগুলো কোনো মতে কবরে ফেলে সে বাড়িতে চলে যায়। তবে তখনও তার শরীরে সেই পচা রক্তগুলো মেখে আছে। এই অবস্থায় সে বাড়ি ফেরার পর সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু অনেক চেষ্টার পরও মন্টু মিয়া তার গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছে না, অর্থাৎ সে বোবা হয়ে গেছে। এরপরে একজন নামকরা কবিরাজ আনা হয়। সে তাকে ঝাড়ফুঁক করে এবং একটা সময় সে কথা বলার শক্তি ফিরে পায়। পরে তার মুখ থেকে সব ঘটনা শোনার পর কবিরাজ এবং তার পরিবার তাকে সাবধান করে। কিছু সময় পর কবিরাজ তাকে তাবিজ দেয় এবং তার পরিবারকে বলে যায়, আমার পক্ষে আপনার স্বামীর চিকিৎসা করা সম্ভব নয় এবং অনেক বড় অন্যায় করে ফেলেছে সে, আর সে বছরের পর বছর ধরে করে আসছিল এই কাজ। সুতরাং আমার পক্ষে তাকে রক্ষা করা বা তার পক্ষে কিছু করা আমার সম্ভব নয়, আপনারা অন্য কোনো শক্তিশালী কবিরাজ দেখান। তো এরপরে এই কথা বলে কবিরাজ চলে যায় এবং এদিকে সেদিন থেকে মন্টু মিয়ার অনেক জ্বর
এবং পাতলা পায়খানা হয়। এরপর তার পরিবার অন্য কবিরাজ খুঁজতে থাকে, কিন্তু ভালো কোনো কবিরাজের খোঁজ পায় না। ঠিক এর 3 দিন পরেই মন্টু মিয়া ঘুমের ঘোরে হঠাৎ চিৎকার করে এবং বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে পৃথিবীর মায়া ত্যাগ করে। সত্যি বলতে ঘটনাটি লেখার আগেও আমার বিশ্বাস হচ্ছিল না, এটা কিভাবে সম্ভব। রাতুল ভাই, এটি ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে সবার উদ্দেশ্যে প্রচার করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ। দোয়া করবেন আমার জন্য, ভূতবেলা চিরজীবী হোক, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন আমার অনেক প্রিয় একজন ব্যক্তি, ভূতবেলার একজন নিয়মিত শ্রোতা জাহিদুল ইসলাম বরকত ভাই।